ইএফডি ব্যবহারে ভ্যাট আদায় বেড়েছে প্রায় 25%। ক্রেতাদের উৎসাহিত করতে কাল পুরস্কার দিচ্ছে এনবিআর। কম খরচে বেশি ফসল উৎপাদনে অঞ্চলভিত্তিক গবেষণা প্রয়োজন বললেন প্রধানমন্ত্রী। পাঁচ বছরে রিজার্ভ চুরির টাকা উদ্ধারে অগ্রগতি নেই, মামলা চলমান থাকায় এখনো আশাবাদী বাংলাদেশ ব্যাংক। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। করোনার মধ্যেও ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি সুফল পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা জানিয়েছেন নতুন এই প্রযুক্তি ব্যবহারে শুরুতেই ভ্যাট আদায় বেড়েছে প্রায় 25%। এদিকে ইএফডির ব্যবহার নিশ্চিত করতে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে প্রথম লটারি। এতে ভ্যাট দাতারা পাবেন প্রায় 12 লাখ টাকার 101টি পুরস্কার। রাজধানীর কারওয়ান বাজারের এই রেস্টুরেন্টে ভ্যাটের নতুন মেশিন ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি দিয়েছে এনবিআর। রেস্টুরেন্ট কর্মকর্তারা জানান এখন প্রতিটি বিল নতুন পদ্ধতিতে দিচ্ছেন তারা। অনেক ভোক্তা ভ্যাট দিতে গড়িমসি করলেও ফাঁকি দেওয়ার সুযোগ নেই। ব্যাট তো দিতে হবে, ব্যাট দিয়ে খাতে আছে, তবুও কিছু কিছু মাঝে মাঝে ছাড় দিতে হয় আর কি। ব্যাটের স্লিপ নেওয়া যায় কিন্তু ব্যাট রাখা যায় না। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট জানিয়েছে বিভিন্ন মার্কেটে 390 প্রতিষ্ঠানে 432টি ইএফডি বসানো হয়েছে। ডিসেম্বরে এসব প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় হয় প্রায় 4.5 কোটি টাকা। জানুয়ারিতে আদায় বেড়ে হয়েছে প্রায় 6 কোটি টাকা। জনগণ যখন বুঝতে পারবেন যে তার প্রদানকৃত ভ্যাটটি রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে, এখানে বিক্রেতার ইচ্ছা বা মর্জি বা ভ্যাট কর্মকর্তার কোনো ধরনের ইচ্ছা বা মর্জি মাফিকের উপরে এই ভ্যাটটি জমা প্রদান করার কোনো অংশবিশেষও নির্ধারিত হচ্ছে না, তখন কিন্তু ক্রেতারা স্বেচ্ছা এবং সানন্দে ভ্যাট প্রদানে আরও ব্যাপকভাবে এগিয়ে আসবে। বসুন্ধরা সিটির শতাধিক দোকানেও ইএফডি মেশিন বসানো হয়েছে। বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় নতুন এই মেশিনের মাধ্যমে বিল পরিশোধ করছেন ক্রেতারা। বিক্রেতাদের অভিযোগ একই পণ্যের সব দোকানে এখনো ইএফডি দেয়া হয়নি। এতে অনেক ক্রেতাই ভ্যাট ফাঁকি দিতে সেসব দোকানে যাচ্ছেন। এমনিতেই গোল্ডের দাম বেশি, প্রত্যেকটা পণ্যের দাম বেশি, তারপর আবার ভ্যাট নিচ্ছে, আমরা তখন উপরে খাইতেও যায় না। ভ্যাট আদায় বাড়াতে এতদিন ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার ইসিআর ব্যবহার করা হতো। বিক্রেতারা একদিকে যেমন মেশিন ব্যবহার করতেন না, আবার তথ্যও গোপন করতেন। এসব কারণে নতুন প্রযুক্তি চালু করা হয়। এই মেশিন এনবিআর এর সার্ভারে যুক্ত থাকায় তথ্য গোপন করতে পারবেন না ব্যবসায়ীরা। আবার ক্রেতা যাতে ভ্যাটের চালান নেন সেজন্য লটারির মাধ্যমে পুরস্কার দিচ্ছে এনবিআর। প্রথম পুরস্কার হচ্ছে 1 লক্ষ টাকা, আর দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা, তৃতীয় পুরস্কার 5টি 25,000 টাকা করে প্রতিটি, আর চতুর্থ পুরস্কার 94টি, প্রতিটি 10,000 টাকা করে, এই মোট 101টি পুরস্কার। এরই মধ্যে প্রায় 1,500 প্রতিষ্ঠানে নতুন এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। 25 ধরনের সেবা প্রতিষ্ঠানে অন্তত 1 লাখ ইএফডি বসানোর লক্ষ্য এনবিআরের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্যাট ফাঁকির অভিযোগে অনলাইন কুরিয়ার প্রতিষ্ঠান পেপারফ্লাইয়ের অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। বুধবার রাজধানীর বনানীতে পেপারফ্লাইয়ের প্রধান কার্যালয়ে অভিযানে ভ্যাট ফাঁকির বিপুল অনিয়মের পেয়েছে গোয়েন্দারা। অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন দলিল জব্দ করে গোয়েন্দা দল। ভ্যাট গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এতে নেতৃত্ব দেন। অভিযানে দেখা যায় গত বছর নভেম্বর ও ডিসেম্বরে প্রতিষ্ঠানটি পণ্যের বিপরীতে 5,77 লাখ টাকার উপর প্রযোজ্য ভ্যাট জমা দেয়নি। এই 2 মাসে ভ্যাটের পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তারা তা করেনি। এর মাধ্যমে 15% হারে 86,51,000 টাকা ফাঁকি দেয়া হয়েছে। অনিয়মের কারণে পেপারফ্লাইয়ের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অল্প খরচে অধিক মাত্রায় ফসল উৎপাদন করতে অঞ্চল ভিত্তিক ম্যাপিং ও পরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী গবেষকদের দুর্যোগ সহনীয় ফসল উৎপাদনেরও আহ্বান জানান। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেরা 100 কৃষি প্রযুক্তির বর্ণনা নিয়ে লেখা বই প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC। বৃহস্পতিবার সকালে কৃষি মন্ত্রণালয়ের এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গবেষণা ছাড়া একটি দেশের উন্নতি সম্ভব নয়। সরকার শুরু থেকেই কৃষি গবেষণাকে গুরুত্ব দিয়ে এসেছে। কৃষি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও নানা নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসা নয়, দেশের মানুষের জন্য কাজ করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। 96 সালে আমরা যখন সরকারে আসি তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল কিভাবে বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করব। কারণ আমরা ব্যবসা করতে আসিনি, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। 1996 সালে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল যখন আমি সরকার গঠন করি, তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল। প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকে কৃষির উৎপাদন বৃদ্ধি, সম্প্রসারণ, বাজারজাতকরণের পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে চলছে সেসব বাস্তবায়নের কাজ। পরে তিনি দেশের গবেষকদের মাটি, আবহাওয়া ও পরিবেশ গবেষণার মধ্য দিয়ে অঞ্চলভিত্তিক উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান। আমাদের কৃষি পণ্য যাতে মানসম্মত করা যায় তার জন্য পরীক্ষাগার আরও তৈরি করা দরকার। সেই সাথে আমাদের অঞ্চল ভিত্তিক পরীক্ষাগার নির্মাণ প্রয়োজন। দেশের মাটির উর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে আমাদের কোন অঞ্চলে কোন ফসল সব থেকে ভালো এবং বেশি উৎপাদন এবং উন্নত মানের উৎপাদন হতে পারে তারও একটা জোন ম্যাপ করা দরকার। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। সারের দাম কমানোর পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে নানা ঋণেরও। করোনায় দেশে যেন খাদ্য ঘাটতি না হয় সেদিকেও জোর দেওয়া হয়েছে বলে জানান সরকার প্রধান। দেশ আজকে এগিয়ে যাচ্ছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 বছর পার হলেও অগ্রগতি নেই রিজার্ভ চুরির টাকা উদ্ধারে। এ পর্যন্ত ফেরত পাওয়া গেছে চুরি যাওয়া অর্থের মাত্র 18%। তবে বাংলাদেশ ব্যাংক বলছে মামলা এখনো চলমান রয়েছে, তাই রিজার্ভের টাকা ফেরত পেতে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে বিভিন্ন সময়ে ফেরত আসে 1 কোটি 50 লাখ ডলার। রিজার্ভের অর্থ চুরির পর কেটে গেছে 5 বছর, কিন্তু এখনও চুরি হওয়া অর্থের 561 কোটি টাকা ফেরত আসেনি। শনাক্ত করা যায়নি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের। মাঝামাঝি দিকে মামলাটা আবার স্টেট কোর্টে করেছি এবং সেখানে আনুষঙ্গিক মামলার রিভিউ এবং ওই যে আসামিদের যে সমন জারি, এই কাজগুলো সমন জারি হয়ে গেছে আর রিভিউটাও এখনো চলছে। এখন হয়তো খুব তাড়াতাড়ি হিয়ারিং শুরু হবে। তবে অর্থ ফেরত পেতে এখনো আশা ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। এখনো মামলা চলছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। জনগণের টাকা, এই টাকা শেষ পর্যন্ত তো আদায়ের চেষ্টা করে যেতে হবে এবং আমাদের পক্ষে আমাদের লয়াররা যা এখনো বলে যে টাকা আদায় করা সম্ভব। গত 12 জানুয়ারি রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনকে হাজিরের নির্দেশ দেয় দেশটির আদালত। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি সারাদিনে একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। খাদ্যে ভেজাল রোধে সচেতনতার আহ্বান গবেষকদের, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে কার্যকর পদক্ষেপের তাগিদ। খাদ্যে ভেজাল রোধে ভোক্তাদের সচেতন হওয়ার পাশাপাশি বাড়াতে হবে সরকারের নজরদারি। সকালে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে একথা বলেন বক্তারা। এ সময় অসাধু ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলেও নিরাপদ খাবার নিয়ে এখনও শঙ্কা কাটেনি। ভেজাল ভোগ্যপণ্যের কারণে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি মৃত্যুও হচ্ছে। করোনা মহামারীর প্রেক্ষাপটে দেশের নিরাপদ খাদ্য নিয়ে আয়োজিত সেমিনারে উঠে আসে এ সংক্রান্ত নানা বিষয়। খাদ্যদ্রব্যের ভেজালের বিরুদ্ধে সচেতনতার ওপর বেশি জোর দিচ্ছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, অনিরাপদ খাদ্য প্রতিরোধে শুধু আইন করলেই হবে না, সজাগ থাকতে হবে সবাইকে। শুধু খাদ্য নিরাপদ খাদ্যের বিষয় নয়, পুষ্টির খাদ্যের বিষয় নয়, দেশের সর্বকর্মে আমাদের এই মানবিকতার প্রয়োজন রয়েছে, সচেতনতার প্রয়োজন রয়েছে, নিষ্ঠার প্রয়োজন রয়েছে, মানব সেবার প্রয়োজন রয়েছে। তবেই আমাদের এই দেশ সমৃদ্ধশালী সোনার বাংলা তৈরি হবে। ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর কথা জানান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান। বলেন, মান নিয়ন্ত্রণে সারা দেশে তৈরি হচ্ছে 6টি খাদ্য পরীক্ষাগার। সহযোগিতা দিয়ে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। তারপরে যখন বারবার কথা বলার পরেও 2-1 এটা মেনটেন করেন না, নিজের মতো চলতে চান, তাদের জন্য ফোর্স অ্যাপ্লাই করতে হয় আমাদের, এটার কোনো বিকল্প নাই। আস্তে আস্তে হয়তো এটাও করা লাগবে না।
যারা খাদ্যে ভেজাল মেশাচ্ছেন তাদের দৌরাত্ম্য কমাতে কার্যকর পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। চোখে দেখা যায় না মাইক্রোনিউট্রিয়েন্ট, সেই ধরনেরও কিছু কিছু অপুষ্টি আছে যেগুলোর ফলে দেখা যাচ্ছে যে অনেক ধরনের রোগ হচ্ছে। তো সেইটার পরিপ্রেক্ষিতে এখানে সেফ ফুডটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। তদারকির পাশাপাশি নিরাপদ খাবার প্রস্তুতকারীদের উৎসাহিত করার পরামর্শও উঠে আসে আলোচনায়। সতর্ক হওয়া দরকার, সজাগ দৃষ্টি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদারের আরও 14 সহযোগীকে 10 ও 11 ফেব্রুয়ারি তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার চিঠি দিয়ে তাদের তলব করেন। দুদক সূত্র জানায়, যাদের ডাকা হয়েছে তারা সবাই নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মালিক বা কর্তা ব্যক্তি। পিকে হালদারের অর্থ আত্মসাতে সহযোগিতা করেছেন অনেকেই। প্রায় 3,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিদেশে পালিয়ে থাকা পিকে হালদারের অনিয়মে 62 জনের সম্পৃক্ততা পেয়েছে দুদক। মহামারী ও নানা সত্ত্ব থাকার পরও চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গত অর্থ বছরের একই সময়ের চেয়ে বিক্রি বেড়েছে 277%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী পুরো অর্থ বছরের জন্য সরকারের বিক্রির লক্ষ্য ছিল 20,000 কোটি টাকা, কিন্তু অর্থ বছরের প্রথম 6 মাসে বিক্রি হয়েছে 20,487 কোটি টাকা। আর গত অর্থ বছরের 6 মাসে বিক্রি হয়েছিল মাত্র 5,433 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসা বাণিজ্যে মন্দা, ব্যাংকে আমানতে সুদের হার কম হওয়ায় সাধারণ মানুষ সরকারের নানা শর্ত মেনে সঞ্চয়পত্রে বেশি বিনিয়োগ করছেন। জুলাই ডিসেম্বরে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পরিবার সঞ্চয়পত্র। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান সূচকের বড় উত্থান হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, তবে কমেছে লেনদেনের পরিমাণ। একই চিত্র চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে সিএসসির সার্বিক সূচক। বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসসি এক্স সূচক বেড়েছে 65.80 পয়েন্ট, অবস্থান করছে 5,647 পয়েন্টে। এ সময় মোট লেনদেন হয়েছে 713 কোটি 54 লাখ টাকার শেয়ার। হাত বদলে অংশ নেয়া 355টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 133টির, কমেছে 106টির এবং দর অপরিবর্তিত আছে 116টি প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 164.94 পয়েন্ট, লেনদেন 35 কোটি 12 লাখ টাকার শেয়ার। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 118 টাকা 48 পয়সায়। ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে 104 টাকা 8 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে। ভারতীয় রুপির বিনিময় হয়েছে 1 টাকা 22 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 22 টাকা 75 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 281 টাকা 97 পয়সায়। আর কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 21 টাকা 6 পয়সায়। শেষ করবো অর্থনীতি সারাদিন, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইএফটি ব্যবহারে ভ্যাট আদায় বেড়েছে প্রায় 25%। ক্রেতাদের উৎসাহিত করতে কাল পুরস্কার দিচ্ছে এনবিআর। কম খরচে বেশি ফসল উৎপাদনে অঞ্চলভিত্তিক গবেষণা প্রয়োজন বললেন প্রধানমন্ত্রী। পাঁচ বছরেও রিজার্ভ চুরির টাকা উদ্ধারে অগ্রগতি নেই। মামলা চলমান থাকায় এখনও আশাবাদী বাংলাদেশ ব্যাংক। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।